আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে পরিপত্রের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। কোটা সংস্কারের দাবিতে কাল বিকেল 3:30 থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি ঘোষণা। বিক্ষোভ অবরোধে রাজধানীর জনজীবন অচল, চরম ভোগান্তিতে নগরবাসী। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে জানালেন প্রেসিডেন্ট শি জিনপিং। 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই আওয়ামী লীগের অবস্থান, জানালেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান। এবং ফাঁস করা প্রশ্নে নিয়োগপ্রাপ্তদের শনাক্ত করে চাকরিচ্যুত করার পরামর্শ জনপ্রশাসন বিশ্লেষকদের। গডফাদারদেরও আইনের আওতায় আনার দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। এছাড়াও সংবাদে থাকছে দেশের টেলিভিশন শিল্পের অজানা তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন। বিস্তারিত সংবাদ। সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে পরিপত্রের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে কোটা বাতিলের পরিপত্র বহাল রইল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। আদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছে সর্বোচ্চ আদালত। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনের মধ্যে এ সংক্রান্ত রায়ের ওপর 4 সপ্তাহ স্থিতাবস্থার আদেশ দিল আপিল বিভাগ। কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়ে সর্বোচ্চ আদালত বলেছেন, কোটা নিয়ে এখন কোনো কথা বলা যাবে না। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিল বিভাগ আবারও বিষয়টি শুনবেন। আইনজীবীরা জানান, সাবজেক্ট ম্যাটারে স্থিতাবস্থা জারি করায় কোটা বাতিলের 2018 সালের পরিপত্র কার্যকর থাকবে। স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। 18 সাল থেকে বাতিল যেভাবে ছিল বাতিল থাকবে। মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন, অথবা আরো হাই পাওয়ার কমিটি গঠন, যে কোনো ভাবে অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন। এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে, এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আদেশের সাথে 3টি পর্যবেক্ষণ ও নির্দেশনা দেন আপিল বিভাগ। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন আদালত। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আহ্বান জানান শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরিয়ে নেয়ার। আর আন্দোলনকারীরা চাইলে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবেন। আদালত যেটা বলছেন যে এর আগেও উনি বলছেন যে আমি যখন ট্রাইব্যুনালে ছিলাম সেই সময় বলছি, আমি আজকেও বলছি, সবসময় আমি এটা বলি, কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না। রায় পরিবর্তনটা পদ্ধতি আছে। আর যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয়, সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। এবং আদালত বলছেন যে যারা আন্দোলন করছেন তারা যদি মনে করেন, তারা অবশ্যই তাদের কথা বলার জন্য এই মামলায় এসে পক্ষ হয়ে মামলায় কথা বলতে পারবেন। এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত। কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই। আগামী 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাবে বলে আশা করছেন অ্যাটর্নি জেনারেল। 7 আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আগামীকাল বিকেল 3:30টায় আবারও রাজধানী সহ সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে তারা জানান, নাতিপুতি নয়, কেবল মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী, ক্ষু নৃগোষ্ঠীর জন্য কোটা রাখায় কোনো আপত্তি নেই। একই সাথে কোটার সমস্যার যৌক্তিক সমাধানে নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি পেলে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তারা। ফজলে রাব্বি রিপোর্ট। কোটা ব্যবস্থা নিয়ে উচ্চ আদালতের আদেশের পরও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা।
বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে। সারাদিনের কর্মসূচিকে সফল দাবি করে শিক্ষার্থীরা বলেন, কোটা সমস্যার স্থায়ী সমাধান না হলে তারা ঘরে ফিরে যাবেন না। তবে কোটা বাতিলের এক দফায় কিছুটা পরিবর্তনের কথা জানান তারা। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই মুহূর্তে শুধুমাত্র প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং মুক্তিযুদ্ধের সন্তান, আমি আবার বলছি মুক্তিযুদ্ধের সন্তান, নাতিপুতি নামক কোন পোষ্য কোটা নয়, এই তিনটি জায়গাকে আমরা আমাদের জায়গা থেকে সমর্থন করি। শিক্ষার্থীরা বলেন, 2018 সালে কোটা বিলুপ্ত করে নির্বাহী বিভাগের পরিপত্রের পরও সমস্যার সমাধান হয়নি। তাই আইন করে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। আর এই প্রতিশ্রুতি আসতে হবে সরকারের নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে। সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে, নির্দেশনা আসতে হবে যে একটি কমিশন গঠন করে একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে যাবে। শিক্ষার্থীরা বলেন, সবার জন্য সমান সুযোগ রাখার দাবিতে আন্দোলনের সাথে আদালতের রায়ের কোনো সম্পর্ক নাই। এমনকি যারা এই বিষয়ে শুনানিতে অংশ নেওয়ার জন্য আদালতে পক্ষভুক্ত হয়েছেন তাদের সাথেও আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নাই। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সকাল থেকে রাজধানী সহ সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে বিভিন্ন সড়ক মহাসড়কের যান চলাচল। বন্ধ ছিল ঢাকার সাথে বেশ কয়েকটি জেলার রেল যোগাযোগও। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধের অংশ হিসেবে ব্যানার ফেস্টুন হাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কোটা পদ্ধতি পুনর্বহালে হাইকোর্টের রায় আপিল বিভাগ 1 মাসের জন্য স্থগিত করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আন্দোলনকারীরা। এ সময় স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন তারা। যতদিন পর্যন্ত নির্বাহী বিভাগ আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে তারা বলতেছে ক্লাসরুমে ফিরতে, ততদিন পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরবো না। কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের এক দফা দাবি মেনে নিক। নির্বাহী বিভাগ যদি আমাদেরকে এই কমিটমেন্টই করে যে তারা একটি কমিশন গঠন করবে, সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে কোটার একটি যৌক্তিক সংস্কার করবে, তাহলেই আমরা অ্যাকচুয়ালি রাজপথ থেকে চলে যাব। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে মহাসড়ক অবরোধ করেন তারা। যেখানে মেধাবীরা মাত্র 44% থাকে, 56% কোটা দিয়ে যদি তারা তাদের সিটগুলো দখল করে নেয়, আমরা আমাদের এই মেধা দিয়ে এই পরিশ্রমকে কোথায় লাগাবো? প্রত্যেকটি শিক্ষার্থীদের যে পিতামাতা রয়েছে তাদের বাবা মায়ের বড় স্বপ্ন থাকে তাদের ছেলে মেয়ে পড়াশোনা করে একটি ভালো জব করবে, কিন্তু হাইকোর্টের যে রায় তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এতে চট্টগ্রামের সাথে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে কোটা বিরোধী বিক্ষোভ শেষে ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুর দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া রংপুর, যশোর, কুমিল্লা, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। অন্যদিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে 2 দাবিতে বিক্ষোভ করে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযুদ্ধ সংসদ, সন্তান কমান্ড সহ কোটা পদ্ধতি পক্ষের কয়েকটি সংগঠন। সকাল 10টা থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় তারা। মুক্তিযোদ্ধাদের অপমান করতেই কোটা আন্দোলন করা হচ্ছে বলে দাবি করেন বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা। এদিকে শাহবাগ মোড়ে এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। কোটা আন্দোলনকারীদের অবরোধে দিনভর রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। দিনভর চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। সড়কে শিক্ষার্থীদের অবস্থানে বেশিরভাগ এলাকা কার্যত অচল হয়ে পড়ে। সন্ধ্যার দিকে আন্দোলনকারীরা সরে গেলে শুরু হয় যান চলাচল। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। কোটা সংস্কারের দাবিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
এতে থমকে যায় গাড়ির চাকা, ফলে অচল হয়ে পড়ে রাজধানীর বেশিরভাগ এলাকা। কাকরাইল, মৌচাক, কাউরান বাজার সহ অনেক সড়কে দেখা যায় সারি সারি দাঁড়িয়ে থাকা গাড়ি। ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। হেঁটে চলাচল করতে দেখা যায় নগরবাসীকে। না, গাড়ি তো নাই, গাড়ি তো এখন মাত্র তাদের এই প্রোগ্রাম শেষ হইলো, এখন যদি গাড়ি চলে। অনেক ভোগান্তি হয়েছে, এখনো অনেক ভোগান্তিতে আছি। এখন যাইতে হবে, আমি কমলাপুর যাব। মূলত ওদের যৌক্তিক দাবি পূরণ হোক। অন্তহীন দুর্ভোগ নিয়ে ক্ষোভ জানান অনেকে, তবে কেউ কেউ দুর্ভোগ পোহালেও শিক্ষার্থীদের আন্দোলনে জানান সমর্থন। 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। কষ্ট হইলো, দাবিটা আদায় হোক, ভবিষ্যতের জন্য জিনিসটা ভালো হবে। এই 7-8 ঘন্টা ধরে যে আমি শুরু থেকে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সরকারের কাছ থেকে সন্তোষজনক সিদ্ধান্ত আসলে মাঠ ছাড়ার ঘোষণা তাদের। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে আজ টানা 10ম দিনের মতো কর্মবিরতি পালন করছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে গত 10 দিন ধরে বন্ধ রয়েছে সকল ক্লাস ও পরীক্ষা। টানা আন্দোলনে ভেঙে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থা। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষকরা, আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে মিছিল করেন কর্মকর্তা কর্মচারীরা। পেনশন স্কিম প্রত্যয় বাতিল না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানান তারা। আমরা আশা করি যে সরকার আমাদের দাবিটা জানেন এবং কি আমাদের সাথে আলোচনায় বসেন, আমাদের দাবিটি পূরণ হবে বলে আমরা যে 3 দফা দাবি দিয়েছি, প্রত্যেক স্কিমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবো না। আমাদের যে সুপার গ্রেডটি 2015 সালে প্রতিশ্রুত, সেই সুপার গ্রেডটি আমরা চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই প্রজ্ঞাপন প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 40টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবেন না। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই আওয়ামী লীগের অবস্থান বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের গতি প্রকৃতি দেখে 2-1 দিনের মধ্যে সরকার ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি। আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত ধৈর্য ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটার বিষয়টি আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মাসব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে পথ হারাবে না দেশ। তিনি বলেন, ধৈর্য ধরলে কোটা বিরোধীরা ভালো ফলাফল পাবে। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয়, আপনারা রাস্তায় বসে পড়ে জনগণের দুর্ভোগ, আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজনও সেই দুর্ভোগে পড়বে। এদিকে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন এমন বক্তব্য সঠিক নয় বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ হোসেন ঢাকা রয়েছে। তিনি কিছুটা অসুস্থ, সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আর প্রোগ্রাম নেই, সেই জন্য তিনি রাতে চলে আসেন। এ সময় কাদের বলেন, চূড়ান্ত শুনানি শেষে সরকারি চাকুরিতে কোটার বিষয়টি উচ্চ আদালতে সুরাহা হবে। তবে আন্দোলনকারীরা জনভোগান্তি হয় এমন কর্মসূচি থেকে সরে না এলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আদালতের নির্দেশনা অনুযায়ী আন্দোলনকারী শিক্ষার্থীদের যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। আমরা দেখি, আজকের দিন দেখি, কালকের দিন দেখি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সরকারের অনানুষ্ঠানিক যোগাযোগ চলছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্রুতই পেনশন স্কিমের বিষয়টি সমাধান করা হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ের গ্রেট হলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে 21টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই করে উভয় দেশ। গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের সরকার প্রধানকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ।
বেইজিং সফরের শেষ দিন বিকেলে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর চীন সফর শতভাগ সফল হয়েছে। চাইনিজ প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট, ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব এবং এই লক্ষ্যে দুই দেশের টেকনিক্যাল কমিটি কাজ করে সেটি ফাইনালাইজ করবে। মিয়ানমার ইস্যুতে জোরালো ভূমিকা রাখার কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং। জানান, মিয়ানমার সরকারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথে আলোচনা করবে চীন। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই সমস্যার সমাধান করবে তারা সর্বতোভাবে সহায়তা করবে বলে জানিয়েছেন। চায়নার প্রধানমন্ত্রী দুপুরবেলা বলেছেন, সকালবেলা, এবং চায়নার মাননীয় রাষ্ট্রপতিও একই কথা পুনরুল্লেখ করেছেন। এদিকে সকালে গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রাধান্য পায় রোহিঙ্গা ইস্যু, দুই দেশের ব্যবসা বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, বাণিজ্যিক বিনিয়োগ, অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহায়তা সহ 21টি সমঝোতা স্মারক ও 60টি ঘোষণাপত্র সই করে বাংলাদেশ ও চীন, যার মধ্যে নবায়ন করা হয়েছে 2টি সমঝোতা স্মারক। এর আগে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী লি কিয়াং। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। চীনের সশস্ত্র বাহিনীর চৌকস দল বাংলাদেশের সরকার প্রধানকে জানায় গার্ড অব অনার। বাংলাদেশ এবং চীনের সম্পর্ক সম্মান আর সহযোগিতার। দেশে যেসব মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে সেক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীন। আজকের এই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আগামীতে এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, বেইজিং, চীন। পিএসসির ফাঁস করা প্রশ্নে নিয়োগপ্রাপ্তদের শনাক্ত করে চাকরিচ্যুত করার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন বিশ্লেষকরা। পিএসসির দায়িত্বে থাকা নীতি নির্ধারকরাও প্রশ্ন ফাঁসের দায় এড়াতে পারেন না বলে মনে করেন শিক্ষাবিদরা। পিএসসির গাড়ি চালক আবেদ আলীর মতো দুর্নীতিবাজদের ধরার পাশাপাশি গডফাদারদেরও আইনের আওতায় আনার দাবি তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। 12 বছরে বিসিএস সহ নন ক্যাডার নিয়োগ পরীক্ষার অন্তত 30টি প্রশ্ন ফাঁস করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ বেশ কয়েকজন। এরই মধ্যে 7 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। টাকার বিনিময়ে প্রশ্ন কিনে বিসিএস ক্যাডার হয়ে কিংবা নন ক্যাডারে যারা সরকারি চাকরি করছেন তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন জনপ্রশাসন বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান। যারা এই প্রশ্নপত্র ফাঁসের জন্য টাকা খরচ করেছেন এবং তারপরে প্রশ্নপত্র পেয়েছেন, পরীক্ষা দিয়েছেন এবং সেই কারণে তারা চাকরি পেয়েছেন, সুতরাং তাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তাদেরকে এই অনৈতিক কাজ করার জন্য চাকরি থেকে অবশ্যই বিদায় করে দিতে হবে। সেটা করলেই অন্যরা সজাগ হয়ে যাবেন যে ফাঁস করা প্রশ্নপত্রে পাশ করার পর যদি কোনোদিন এটা প্রকাশ পায় তখন আমার যে চাকরিটা আমি করছি সেই চাকরিটা থাকবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এমিরিটাস অধ্যাপক একে আজাদ চৌধুরী বলেন, প্রশ্ন ফাঁসের সময় দায়িত্বে থাকা পিএসসির চেয়ারম্যান ও সদস্যরা দায় এড়াতে পারেন না। তারা সরাসরি সম্পৃক্ত ছিল সেটা প্রমাণ করা যাবে না, কিন্তু তারই ডেপুটি বা তারই ড্রাইভার, তারই লোকজন, তারই সাবঅর্ডিনেট, তার নামটা ইউজ করুক বা না করুক আমরা বুঝতে পারি আকার ইঙ্গিতে হয়তো ইউজ করেছে, তাদেরকে আমি পানিশমেন্ট দিতে পারবো না, কিন্তু তাদেরকে চিহ্নিত করা যাবে দায়িত্ব এবং কর্তব্য অবহেলার দায়। তাদেরকে চিহ্নিত করা যাবে যে পানিশমেন্ট বা অ্যাকশন না নেওয়ার দায়। বিশ্লেষকদের মতে রাজনৈতিক অভিলাষ থেকেই গাড়ি চালক কিংবা অফিস সহকারী থেকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন আবেদ আলীরা। এসব দুর্নীতিবাজের শনাক্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণমাধ্যমের দিকে তাকিয়ে না থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন তারা। যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো আছে তারাও হয়তো এটার খোঁজ খবর রাখতে পারতেন, কিন্তু কেন রাখেননি এটা তারা ভালোভাবে বলতে পারবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
নিজেদের দুর্নীতি অপকর্ম ঢাকতে সরকার নানা ইস্যু বানিয়ে জনগণের নজর ভিন্ন দিকে নিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর রামপুরার একটি মাদ্রাসায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিলে তিনি একথা বলেন। তিনি দাবি করেন সরকার খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইছে। কখনো আমরা দেখেছি আজিজ কাণ্ড, কখনো দেখছি বেনজির কাণ্ড, কখনো দেখছি পিএসসির ড্রাইভারের কাণ্ড, কখনো দেখছি রাজস্ব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউরের কাণ্ড। একের পর এক কাণ্ড আমরা দেখে যাচ্ছি। আর এই ইস্যুগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করছেন। এগুলো প্রত্যেকটার পিছনে পরিকল্পিতভাবে এই সরকারের হাত রয়েছে এবং এই সরকার এটির জন্য দায়ী। অর্থাৎ তুমি এই দিকে তাকাও, আমি কি করছি তার দিকে তাকিও না। প্রাপ্তি অপ্রাপ্তি আর নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ২৭ পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। আগামী ১৫ জুলাই এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকীর প্রারম্ভে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তুলে ধরেন দেশের টেলিভিশন শিল্পের অজানা সব তথ্য। হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠানে তারা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনকে বাঁচাতে পে চ্যানেল করার উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জগতে দুই কিংবদন্তি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। নানান ব্যস্ততার পরেও এটিএন বাংলার ১৫ জুলাইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে আবারও দুজন একই টেবিলে। হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে স্যাটেলাইট টেলিভিশনের শুরুর দিককার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তারা। অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই সময়ের জন্য বলা হয় যে এই স্যাটেলাইট টেলিভিশন যেটি প্রতিষ্ঠা করবার জন্য আপনি স্বপ্ন দেখেছেন, চেষ্টা করেছেন, বাস্তবায়ন করেছেন এবং আপনার সে ধারাবাহিকতা এখন অনেকগুলি টেলিভিশন শুরু হয়েছে। আপনি কি সেই পথ পরিক্রমা যখন শুরু করেছিলেন সেই সময়কার কথাগুলো আপনার স্মৃতিতে কোনোভাবেই আপনি উল্লেখ করতে চান কিনা এবং একই সাথে কতখানি চ্যালেঞ্জিং ছিল সেই শুরু করাটা? সেই সময় যে সবচেয়ে বড় সমস্যা যেটা পড়লাম যে টেকনিশিয়ান টোটালি ছিল না, কোনো ইঞ্জিনিয়ার নেই, স্যাটেলাইটের কোনো অভিজ্ঞতা কারোই ছিল না। তাছাড়া ২৪ ঘন্টা প্রোগ্রাম চালাতে হলে যেরকম লোকবল দরকার, স্টুডিও দরকার, এত কিছু তো তখন ছিল না। মাত্র আমরা ৫টা ক্যামেরা নিয়ে শুরু করি। সাগর ভাইকে ধন্যবাদ জানাই যে উনারা এগিয়ে আসলেন, ইমপ্রেস টেলিফিল্ম উনারাই একমাত্র তখন প্রথম বাংলাদেশের এই শুরু করে এই নাটক টাটক বানায় বিভিন্ন না তখন বিটিভিতেই ওনারা মেনলি দিতেন, মানে প্যাকেজ প্রোগ্রাম প্রথম ইমপ্রেস টেলিফিল্ম শুরু করে। সংবাদটা তো আগের দিন পড়ে দিল, পরের দিন ফুটেজগুলো মানে ছবিগুলো দেখানো হচ্ছে পরের দিন, এইভাবে কাটাতে হয়েছে। বিশেষ দিন হলে আগের টেপ পাঠাতে হয়েছে, বুঝে চিনতে পাঠাতে হয়েছে। বিশেষ করে বিজ্ঞাপনের ক্ষেত্রে একটা সমস্যা আমরা ফেস করতাম যে কোনো একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে হয়তো ৫ টাকা কম, এই ধরনের একটা বিজ্ঞাপন জানা যে আগামী ১৫ তারিখ পর্যন্ত ৫ টাকা কম, তো ১৬ তারিখেই ওই বিজ্ঞাপনটা আর যাবে না। আচ্ছা, এটা খুবই কঠিন ছিল, মানে সেটাকে স্টপ করাটা। অনুষ্ঠানের সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণের এক প্রশ্নের জবাবে ডক্টর মাহফুজুর রহমান এবং ফরিদুর রেজা সাগর বলেন, ওয়েব সিরিজ সহ ডিজিটাল প্ল্যাটফর্মের কন্টেন্টের কথা মাথায় রেখে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ করতে হবে। পাশাপাশি অতীতের মতো ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকার করেন এই দুই গণমাধ্যম ব্যক্তিত্ব। টিআরপি বাড়াতে গিয়ে কোনো কারণে যাতে অসম সংবাদ পরিবেশিত না হয় সেই জায়গাটা কিভাবে বিশ্লেষণ? না, ওইভাবে কিন্তু টিআরপি কারণ ওই সময়ের জন্য হয়তো ওইটুকু বাড়ে, তারপর তো আবার সাধারণ অবস্থায় ফিরে আসে। এই দায়বদ্ধতা কিন্তু টেলিভিশন ব্যবসা করার জন্য তো অনেক কিছু আছে, সেই ব্যবসা না করে যে টেলিভিশন করছে সেটা তো সমাজের প্রতি, দেশের প্রতি একটা দায়িত্ববোধ থেকেই করা হচ্ছে। কতগুলো ভুয়া হেডিং দিয়ে যে নিউজ চালু হয়েছে, এটা কিন্তু ইন ফিউচার খুব শীঘ্রই কিন্তু অবশ্যই দর্শকরা কিন্তু বুঝে যাবে যে হেডিং থাকতেছে এমন যে নিউজ নাই কিছু। তো এই জিনিসগুলি আস্তে আস্তে লোকে বোঝা শুরু করছে এবং আমার মনে হয় এটা আমাদের চ্যানেলের মালিকদের জন্য ভালো হতে পারে যে দর্শক কিন্তু আস্তে আস্তে আবার টেলিভিশনমুখী হয়ে যাবে। এর আগে এটিএন বাংলার কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান ফরিদুর রেজা সাগর। একই সাথে ফরিদুর রেজা সাগরকে ফুলেল শুভেচ্ছা জানান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় এটিএন বাংলা ও চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। স্থায়ীভাবে মাদকের অবাধ ব্যবহার এবং মাদক নির্মূল করতে মাদকের সরবরাহ উৎস খুঁজে বের করতে হবে। রাজধানী সিউডাপ মিলনায়তনে মাদকাসক্তি অপরাধ নাকি মানসিক রোগ শীর্ষক সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দেশের সকল সচেতন নাগরিককে মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় মাদক শক্তি রোধে সাপ্লাই চেইনগুলো বন্ধ করার তাগিদ দেন বক্তারা। সেই সাথে বাচ্চাদের বেড়ে ওঠার সঠিক পরিবেশ নির্বাচন করার পরামর্শ দেন তারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর রুটে রেল চলাচল শুরু হবে শিগগিরই। রেল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী দিনে এই রুটে চলাচল করবে একটি ট্রেন। যশোরবাসীর দাবি, বেনাপোল থেকে ঢাকা ও দর্শনা থেকে যশোর যেতে 2টি করে ট্রেন সার্ভিস বহাল রাখার। ব্যবসায়ীরা বলছেন, পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর রুটে রেল যোগাযোগ বাড়ালে আরও কম সময়ে পণ্য ও ব্যবসায়ীরা বন্দরে আসতে পারবেন। লাভবান হবে রেল খাত। আন্তর্জাতিক সংবাদ। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি একথা বলেন। বৈঠক শেষে পুতিনের পাশে বসে হিন্দি ভাষায় দেয়া এক বিবৃতিতে মোদী বলেন, পরবর্তী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ সমস্যা সমাধানের মাধ্যম হতে পারে না বলেও এ সময় মন্তব্য করেন মোদী। এদিকে মোদীর এই সফরকে ভালোভাবে নেয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই দুদিনের রাশিয়া সফরকে হতাশাজনক ও শান্তি প্রচেষ্টায় ধাক্কা বলেও উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত হয় আনন্দ আড্ডা ও প্রীতি সম্মিলনী। এতে সংগঠনটির সদস্য ছাড়াও অংশ নেন টেলিভিশন চ্যানেল, ডিজিটাল মাধ্যম, প্রযোজক, নাট্যকার, চিত্রগ্রাহক, অভিনয় শিল্পী, কলাকুশলী ও শিল্প সংশ্লিষ্ট অনেকেই। এ সময় ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশের সভাপতি অনন্ত হীরা, সাধারণ সম্পাদক এস.এম. কামরুজ্জামান সাগর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত 1টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংল্যান্ড। টানা দ্বিতীয়বারের মতো ইউরো ফুটবলের ফাইনাল খেলার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না থ্রি লায়নরা। 1966 সালে বিশ্বকাপ জয়ের পর বড় কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ইংলিশরা। কোচ গ্যারেথ সাউথগেটের সামনে এখন 58 বছরের শিরোপা খরা কাটানোর সুযোগ। কিন্তু সব হিসেবে পেছনে ফেলে ইংল্যান্ডকে ফাইনালে যেতে হলে একতাবদ্ধ হয়ে খেলতে হবে। অন্যদিকে কোচ রোনাল্ড কোম্যানের দল নেদারল্যান্ডস এবারের টুর্নামেন্টে সেরা পারফরমেন্স দেখিয়েছে। বড় টুর্নামেন্টে শিরোপা জয়ে ডাচরা 36 বছরের খরা কাটাতে মুখিয়ে আছে। সবশেষ 1988 সালে জয় করা ইউরো 68ও জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিল। সেটাই অনুপ্রেরণা দিচ্ছে কোম্যানের দলকে। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালের পরিপত্রের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। কোটা সংস্কারের দাবিতে কাল বিকেল 3:30 থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি ঘোষণা। বিক্ষোভ অবরোধে রাজধানী জনজীবন অচল, চরম ভোগান্তিতে নগরবাসী। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে জানালেন প্রেসিডেন্ট শি জিনপিং। 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই আওয়ামী লীগের অবস্থান জানালেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান।
এবং ফাঁস করা প্রশ্নে নিয়োগপ্রাপ্তদের শনাক্ত করে চাকরিচ্যুত করার পরামর্শ জনপ্রশাসন বিশ্লেষকদের। গডফাদারদেরও আইনের আওতায় আনার দাবি। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। HN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/HN বাংলা নিউজ। ধন্যবাদ।